আমরা তো রোজ কত বিজ্ঞাপন দেখি তাই না? টিভিতে, ফোনে, বিলবোর্ডে, সব জায়গায়। কিছু বিজ্ঞাপন দেখে হাসি পায়, কিছু আবার ভাবায়, আর কিছু তো রীতিমতো বিরক্তিকর। কিন্তু কোনো বিজ্ঞাপনকে শুধু ভালো বা খারাপ বলার বাইরেও কিন্তু একটা গভীর জগৎ আছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই জগতের ভেতরেই ডুব দেব আর দেখব বাংলাদেশের বিজ্ঞাপনের আড়ালে থাকা আসল বার্তাগুলো আসলে কী। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো চলুন দেখে নেই। প্রথমে আমরা বিজ্ঞাপন নিয়ে বিশ্বজুড়ে যে সমালোচনাগুলো হয় সেগুলো একটু বোঝার চেষ্টা করব। এরপর আমরা কিছু থিওরি বা বলতে পারেন এক্সরে চশমা হাতে নেব, যা দিয়ে বিজ্ঞাপনের ভেতরের কথা পড়া যায়। সেই চশমা চোখে দিয়েই আমরা বাংলাদেশের খুব নাসময় বেশ 3টা বিজ্ঞাপন ব্যবচ্ছেদ করব। আর একদম শেষে আমরা খুঁজব একটা ভালো, একটা দায়িত্বশীল বিজ্ঞাপন সংস্কৃতি তৈরির উপায়। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের দেশের বিজ্ঞাপনগুলো নিয়ে কথা বলার আগে পুরো বিশ্বেই বিজ্ঞাপন নিয়ে কী ধরনের সমালোচনা হয় সেই প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া দরকার, কারণ অনেক সমস্যাই কিন্তু আলমী। বিজ্ঞাপন নিয়ে সবচেয়ে পুরনো আর কমন যে অভিযোগটা ওঠে সেটা কি? সেটা হলো বিজ্ঞাপন সবসময় সত্যি কথা বলে না। কখনো বাড়িয়ে বলে, কখনো অর্ধেক সত্যি বলে, আবার কখনো সরাসরি মিথ্যাও বলে। কিন্তু প্রশ্ন হলো, কোনটা সাধারণ বাড়িয়ে বলা আর কোনটা একেবারে প্রতারণা? এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, আইন কিন্তু এক ধরনের বাড়িয়ে বলাকে মেনে নেয়। এটাকে বলে পাফারি। যেমন ধরুন, কেউ যদি বলে আমাদের কফি বিশ্বের সেরা, এটা তো আসলে একটা মতামত, তাই না? এটা আক্ষরিকভাবে সত্যি হওয়ার কথা না। কিন্তু যখন কোনো কোম্পানি বলে তাদের পানীয় খেলে আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে, অথচ এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তখন সেটা সরাসরি প্রতারণার পর্যায়ে পড়ে যায়। আর এই ধরনের প্রতারণার শেষটা যে কি হতে পারে তার একটা ক্লাসিক উদাহরণ হলো রেডবুল। তাদের বিখ্যাত স্লোগান ছিল রেডবুল গিভস ইউ উইংস। কিন্তু তারা যখন প্রমাণ করতে পারল না যে তাদের পানীয় সাধারণ কফির চেয়ে বেশি শক্তি দেয়, তখন তাদের $13 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। ভাবা যায়? কিন্তু বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ এখানে শেষ না, আরও গভীর কিছু সমালোচনা আছে। যেমন বিজ্ঞাপন প্রায়ই আমাদের মনে একটা হীনমন্যতা বা সমস্যা তৈরি করে, তারপর সেই সমস্যার সমাধান হিসাবে নিজেদের পণ্য বিক্রি করে। কখনো কখনো শোকের মতো গভীর আবেগ ব্যবহার করে এমন জিনিস বিক্রি করে যার সাথে ওই আবেগের কোনো সম্পর্কই নেই। আর সবচেয়ে বড় অভিযোগ হলো বিজ্ঞাপন এমন একটা ভোগবাদী সংস্কৃতি তৈরি করে যা শেখায় যে সুখ মানেই কেনাকাটা, আর এর ফলে পরিবেশের যে কী পরিমাণ ক্ষতি হয় তা তো আমরা সবাই জানি। তো এই সব কিছুর গভীরে আমরা ঢুকব কিভাবে? একটা বিজ্ঞাপনে চাকচিক্যের আড়ালে আসল বার্তাটা খুঁজে বের করব কিভাবে? এর জন্য আমাদের দরকার দুটো শক্তিশালী এক্সরে চশমা, মানে দুটো থিওরি। চলুন সেই চশমাগুলো পড়ে নেওয়া যাক। আমাদের প্রথম চশমাটার নাম নয়াম চমস্কির প্রোপোগান্ডা মডেল। এই মডেলটা সহজ করে বললে বাণিজ্যিক মিডিয়া কখনোই নিরপেক্ষ হতে পারে না, কারণ মিডিয়া চলে মূলত বিজ্ঞাপনের টাকায়, আর এই মিডিয়া হাউসগুলোর মালিক বড় বড় কর্পোরেশন। তাই বিজ্ঞাপনের বার্তাটা শুধু একটা ক্রিয়েটিভ আইডিয়া না, এটা এমন এক ব্যবস্থার অংশ যা দিন শেষে ক্ষমতাশালীদের স্বার্থই রক্ষা করে। এবার আসি দ্বিতীয় চশমাটায়। এটা হলো স্টুয়ার্ট হলের রিপ্রেজেন্টেশন থিওরি। হল বলছেন মিডিয়া কিন্তু শুধু আমাদের সমাজের আয়না না, মিডিয়া নিজেই বাস্তবতা তৈরি করে। বিজ্ঞাপনগুলো বিভিন্ন ছবি, ভাষা আর চিহ্ন ব্যবহার করে একটা পণ্যের চারপাশে একটা নির্দিষ্ট অর্থ তৈরি করে। আর এভাবেই বিজ্ঞাপন আমাদের এক ধরনের সাংস্কৃতিক শিক্ষক হয়ে ওঠে, যা আমাদের শেখায় কোনটা ভালো, কোনটা সুন্দর বা কোনটা কাঙ্ক্ষিত। কিন্তু আমরা দর্শকরা কি বোকার মতো বিজ্ঞাপন যা বলে তাই বিশ্বাস করি? স্টুয়ার্ট হল বলছেন একদমই না। এখানে একটা মজার খেলা চলে। বিজ্ঞাপন নির্মাতা একটা পছন্দের অর্থ বিজ্ঞাপনের মধ্যে এনকোড বা ঢুকিয়ে দেয়, কিন্তু আমরা মানে দর্শকরা আমাদের নিজেদের অভিজ্ঞতা, বিশ্বাস আর জ্ঞান দিয়ে সেই বার্তাটাকে ডিকোড বা পাঠোদ্ধার করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিরোধী পাঠ। এখানে দর্শক নির্মাতা দেওয়া অর্থকে শুধু প্রত্যাখ্যানই করে না, বরং এর ঠিক উল্টো একটা অর্থ তৈরি করে ফেলে। অনেক নাশমেশি বিজ্ঞাপন যে কেন ফ্লপ করে তার আসল কারণ কিন্তু এটাই। থিওরি তো অনেক হলো, এবার চলেন হাতে কলমে কিছু কাজ করা যাক। আমাদের হাতে এখন দুটো শক্তিশালী টুল আছে। এগুলো ব্যবহার করে বাংলাদেশের 3টি নাশুমেশি আর বিতর্কিত বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখি এই থিওরিগুলো বাস্তবে কিভাবে কাজ করে। আমাদের প্রথম কেস স্টাডি হল প্রাণ চাটনির সেই বিজ্ঞাপনটি, যেটা নারী পুরুষের ভূমিকা নিয়ে গতানুগতিক ধারণা দেখানোর জন্য মারাত্মকভাবে সমালোচিত হয়েছিল। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন, বিজ্ঞাপনে কি দেখানো হচ্ছে। নারী চরিত্রগুলো পড়াশোনায় অমনোযোগী, আর পুরুষ চরিত্রটা হলো সুপারম্যান, একাই সব পারে। আর সংলাপগুলো কেমন? মেয়েরা অ্যাসাইনমেন্টের জন্য সাহায্য চাইছে ঠিকই, কিন্তু সেটা বুদ্ধির জোরে না, বরং এক ধরনের ন্যাকামি করে। এর মাধ্যমে যে মূল বার্তাটা দেয়া হলো তা হলো বুদ্ধিভিত্তিক কাজে নারীরা পুরুষের উপর নির্ভরশীল।
আর এই পুরো সমালোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এই উক্তিটি। বিজ্ঞাপনটি সোজাসাপটা একটা পিতৃতান্ত্রিক ধারণাকেই আবার নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় কেস স্টাডি হল টেকনোমোবাইলের রানিং রাফি বিজ্ঞাপনটা। এর উদ্দেশ্য ছিল খুব মহৎ, সাংস্কৃতিক সম্প্রীতির একটা গল্প বলা, কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ ওঠে একটা জটিল রাজনৈতিক ইতিহাসকে পুরোপুরি মুছে ফেলার। এখানে আমরা এনকোডিং আর ডিকোডিংয়ের পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখতে পাই। দেখুন, নির্মাতা এনকোড করতে চেয়েছিল সম্প্রীতির একটা সুন্দর গল্প, কিন্তু যে দর্শকরা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস আর রাজনীতি সম্পর্কে জানেন তারা এটাকে ডিকোড করেছেন একটা ইতিহাস বিবর্জিত গল্প হিসেবে। এমনকি একজন আদিবাসী কিশোরের নাম রাফি রাখাকে অনেকেই তাদের সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার একটা সূক্ষ্ম রাজনীতি হিসেবে দেখেছেন। এটাই হলো বিরোধী পাঠ বা অপোজিশনাল রিডিংয়ের একটা পারফেক্ট উদাহরণ। নির্মাতা যে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিল, সচেতন দর্শকরা সেটাকে শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং এর ঠিক উল্টো একটা অর্থ তৈরি করেছে। এবং আমাদের শেষ কেস স্টাডি, যেটা নিয়ে খুব বেশি দিন আগে তোলপাড় হয়নি, কোকা কোলার সে বিজ্ঞাপন যা বয়কট আন্দোলনকে থামানোর বদলে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল আর একটা বিশাল জনসংযোগ বিপর্যয়ে পরিণত হয়েছিল। এখানে কোকাকোলার বার্তাটা ছিল খুব পরিষ্কার। যারা বয়কট করছে তারা আসলে ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত, কিন্তু দর্শকের কাছে এই বার্তাটা ছিল মারাত্মক অপমানজনক, যেন তাদের বুদ্ধিমত্তাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। আবার যখন বলা হলো ফিলিস্তিনেও আমাদের ফ্যাক্টরি আছে, তখন অনেকে এটাকে একটা নিষ্ঠুর রসিকতা হিসেবে নিয়েছেন। এখানে চমস্কির ফ্ল্যাগ ধারণাটা খুব কাজে দেয়। ফ্ল্যাগ মানে হলো নেতিবাচক প্রতিক্রিয়া। বয়কট আন্দোলন নিজেই ছিল একটা ফ্ল্যাগ, আর কোকাকোলার বিজ্ঞাপনটি সেই ফ্ল্যাগ সামলাতে গিয়ে হিতে বিপরীত হয়ে আরও বড় সমালোচনার জন্ম দিয়েছিল। আর এই ঘটনার চূড়ান্ত ফলাফল, এই স্লাইডের উক্তিটাই সব কিছু বলে দিচ্ছে। এটা ছিল একটা বিশাল ডিকোডিং ফেইলিয়ার, যা একটা ছোটখাটো জনসংযোগ সমস্যাকে সরাসরি একটা জনসংযোগ বিপর্যয়ে পরিণত করেছিল। তো এই সব বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? এত সমস্যার কথা তো বললাম, কিন্তু এর সমাধানটা আসলে কি? চলুন এবার একটা দায়িত্বশীল বিজ্ঞাপন সংস্কৃতির জন্য কি করা যেতে পারে সেদিকে তাকানো যাক। বিজ্ঞাপন নির্মাতাদের দিক থেকে কি করা যেতে পারে? প্রথমত, শুধু পণ্য নিয়ে গবেষণা করলেই হবে না, দেশের সংস্কৃতি আর ইতিহাস নিয়েও গভীর গবেষণা করতে হবে। দ্বিতীয়ত, লিঙ্গ, জাতি বা অঞ্চল নিয়ে ক্ষতিকর স্টেরিওটাইপ ব্যবহার করা বন্ধ করতে হবে। তৃতীয়ত, এটা বুঝতে হবে যে তারা শুধু পণ্য বিক্রি করছেন না, তারা সংস্কৃতিও তৈরি করছেন, তাই তাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর সবশেষে, সেলিব্রিটিদেরও দায়িত্ব নিতে হবে তারা কোন বার্তার সাথে নিজেদের যুক্ত করছেন। আর দর্শক হিসাবে আমাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমাদের মিডিয়া লিটারেসি বাড়াতে হবে, মানে বিজ্ঞাপনকে প্রশ্ন করতে শিখতে হবে, এর পিছনের রাজনীতিটা বুঝতে হবে। আর সোশ্যাল মিডিয়ায় আমাদের সম্মিলিত কণ্ঠস্বর কিন্তু একটা বড় শক্তি। অন্যদিকে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে, এমন নীতিমালা তৈরি করতে হবে যা এই ধরনের ক্ষতিকর বিজ্ঞাপনগুলোকে ঠেকাতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, বিজ্ঞাপন কি শুধুই আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি, একটা আয়না, নাকি এটা তার চেয়েও বেশি কিছু? সমাজকে নতুন করে গড়ে তোলার, আমাদের আকাঙ্ক্ষা আর মূল্যবোধকে বদলে দেওয়ার একটা শক্তিশালী হাতুড়ি? প্রশ্নটা ভাবার জন্য রইল।